প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে হুইটলেসির কৃষি বিভাজিত অঞ্চলের মূল ডেসক্রিপশনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় কোন কোন অঞ্চল নিয়ে আলোচনা করব সেটা আগে দেখে নেই। যাযাবরীয় পশুপালন, গবাদি পশুপালন, স্থানান্তরিত কৃষি এবং আদিম স্থানীয় কৃষি। আমি কৃষি বিভাজিত হুইটলেসির যে ১৩টি অঞ্চল রয়েছে তার ভেতরের ৪টি ভাগ নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে কিছু ছবি দেয়া আছে। ছবিগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং ভাবো যে কি ধরনের প্রশ্ন মনে উদয় হচ্ছে। দেখো, প্রথমে কিছু ছাগল, তারপরে ভেড়া, তারপরেও ভেড়া কিন্তু একটু তুন্দ্রা অঞ্চলের। এরপর একজন মানুষ মুভ করছে, বোঝাই যাচ্ছে তিনি তার সমস্ত জিনিসপত্র নিয়ে ঘোড়া করে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করছেন। আর এখানে একটু অস্থায়ী বসতি দেখা যাচ্ছে। এই যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ না ছবিতে, এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি যাযাবরীয় পশুপালনের বৈশিষ্ট্য। যাযাবরীয় পশুপালনের ক্ষেত্রে তারা প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ফলো করে। সাধারণত প্রায় শুষ্ক অঞ্চলের ভেড়া, ছাগল, মধ্য অক্ষাংশীয় অঞ্চলের বল্গা হরিণ তাদের প্রধান সম্পদ। আর এই যে মুভ করছে তারা কিন্তু একা মুভ করে না। যাযাবররা কিন্তু কোথাও স্থায়ী বসতি করে না। তারা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে। এই নোম্যাডিক এই হার্ডাররা তারা কি করছেন? তারা পানি তৃণভূমির উপর নির্ভর করে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে যাচ্ছেন। এবং যাওয়ার সময় তারা কিন্তু একা একা না, ৫ থেকে ৭টি পরিবার একসাথে যায়। তারপরে তাদের ভরণ পোষণের জন্য ২৫ থেকে ৬০টি ভেড়া, ছাগল, ১০ থেকে ১৫টি উট, মানে এরকম সংখ্যা, আমি এগুলো বই থেকে কোট করেছি। এই ধরনের একটা সংখ্যা নিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে। এবার দেখব যাযাবরীয় পশুপালন যারা করে এই জাতিদের অবস্থানগুলো কোথায়। মধ্য এশিয়া। মধ্য এশিয়া সব দেশে না, মঙ্গোলিয়া, তিব্বত, সিকিয়াং, রাশিয়া, তুর্কস্তান ও কিরগিজ উপত্যকা এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এরপর দক্ষিণ পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলো হলো ইরাক, ইরান, সৌদি আরব, আনাতোলিয়া মালভূমি, সুদান, সাহারার মরুভূমি ও পূর্ব আফ্রিকার উচ্চ এলাকা, একটু উঁচু ভূমির এই ধরনের কৃষি অঞ্চল দেখা যায়। শীতল অঞ্চল। তুন্দ্রা অঞ্চলের ল্যাপ জাতীয় শীতল অঞ্চলের যে যাযাবর অধিবাসীরা রয়েছে। এই ধরনের দেশগুলোর ভেতরে ল্যাপ জাতীয় যে শীতল অঞ্চল তার ভেতরে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে এই তুন্দ্রা অঞ্চল থেকে ল্যাপ জাতীয় শীতল অঞ্চলের যে যাযাবররা তারা মুভ করে। তাদের যে সময়টায় তুন্দ্রা অঞ্চলে যে সময়টা প্রচুর পরিমাণে শীত বেড়ে যায় সেই সময়টাই তারা এই শীতল অঞ্চলে মুভ করে। আর মধ্য এশিয়ায় যে যাযাবররা রয়েছে তারা কি করছে? তারা জলবায়ু মৃত্তিকা প্রাকৃতিক ঘাসের উপর ডিপেন্ড করে। আমরা তো বৈশিষ্ট্যে দেখেছি যে ভেড়া, ছাগল, ঘোড়া থাকে তাদের সাথে। এখন এদের যে খাবার, এই খাবারের চাহিদার কারণেও তাদেরকে মুভ করতে হয়, কেননা তারা এই পশুর উপরেই ডিপেন্ডেন্ট, তাদের অর্থনীতিটা। আর যে দক্ষিণ পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকার যে যাযাবর তারা উদ্ভিদ আর তৃণভূমির উপর নির্ভর করে মুভ করে। মানে তাদের আসলে অ্যাকচুয়ালি অর্থনীতিটা যেহেতু পশুপালনের উপরে ডিপেন্ডেন্ট, তাই এক স্থান থেকে অন্য স্থানে তখনই মুভ করে যখন তাদের পশুদের খাবারের একটা সংকট তৈরি হয়।
আর আমরা কিন্তু জানি প্রাকৃতিকভাবে সব জায়গায় একই রকম একই সময়ে প্রকৃতির যে বৈশিষ্ট্যটা উদ্ভিদ, তৃণ, মৃত্তিকা, জলবায়ু এগুলো একভাবে কাজ করে না। এবার দেখে নিচ্ছি নোম্যাডিক হার্ডাররা কোথায় বসবাস করে। তোমরা যে অঞ্চলগুলো আমি বলেছি ক্লাসরুম হলে হয়তোবা আমি তোমাদের দিয়েই বের করে ফেলতে পারতাম যে কোনটা তুন্দ্রা অঞ্চল, কোনটা মধ্য অক্ষাংশীয় অঞ্চল, কোনটা মধ্য এশিয়া। তোমরা নিশ্চয়ই এই ম্যাপটা থেকে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমি পুরো আলোচনাতেই একটা ম্যাপ ব্যবহার করেছি যাতে করে কালার কম্বিনেশন দেখে আস্তে আস্তে করে তোমাদের মাথায় ঢুকে বিষয়টা। ডিফারেন্ট কালার ইউজ করলে তোমরা কোনোভাবেই মনে রাখতে পারবে না। তো আমার কাছে আমি এটা একটা এই টেকনিকটা আমি নিয়েছি। তো এখানে এই যে ইয়েলো কালারের শেড এটাতেই দেখো নোম্যাডিক হার্ডারদের বসবাস। তোমরা এভাবে করে অন্য সমস্ত কালারগুলো তুলে দিয়ে শুধুমাত্র নোম্যাডিক হার্ডারদের অবস্থানটাকে দেখাতে পারো আলাদা করে একটা ম্যাপে। আর এই ম্যাপটি আমি নিয়েছি যে সোর্স থেকে, সেটি আমি এই যে নিচে দিয়ে দিয়েছি। এই হলো নোম্যাডিক হার্ডারদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবারে ছবিগুলো লক্ষ্য করো। দেখো পাল ধরে গরু যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। এরপরে দেখো এখানেও মনে হচ্ছে গরু মুভ করছে, মুভ করছে বলতে ঘাস খাচ্ছে, বিচরণ করছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক গরু একসাথে রাখা এবং একটু সিস্টেম করে রাখা। এগুলা কিন্তু শুধু নেচারে এলোমেলো ভাবে বসতির মতো না। কি মনে হয় এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটু প্লেন ল্যান্ডটা, এই ল্যান্ডে যে বিশাল ঘাসের যে একটা তৃণভূমির যে একটা প্রাধান্য রয়েছে এটা বোঝা যাচ্ছে। এটাও পাহাড়ি পাদদেশে, এখানেও একই অবস্থা। দ্বিতীয় ছবিটাতে বোঝা যাচ্ছে যে গরুগুলোকে একসাথে রাখা এবং একটা উদ্দেশ্যে একসাথে কিন্তু রাখা। কোনো ব্যক্তি এভাবে করে এত সিস্টেম করে গরু রাখবে না, এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে রাখা। এই যে তৃণভূমিতে প্রাতিষ্ঠানিকভাবে বাণিজ্যের উদ্দেশ্যে যেই কৃষিটা ডেভেলপ করে সেটাই হচ্ছে গবাদি পশুপালন, লাইভস্টক র্যাঞ্চিং। এই লাইভস্টক র্যাঞ্চিংটা তৃণভূমির প্রাধান্যের উপর ডিপেন্ড করছে। যে সমস্ত এলাকাগুলোতে পৃথিবীর বেশি বেশি করে তৃণভূমির বিস্তার রয়েছে, বিশাল আয়তন জুড়ে তৃণভূমি রয়েছে, ঘাস রয়েছে, সেই অঞ্চলগুলোতে এটা প্রাধান্য বিস্তার করেছে। এক্ষেত্রে বৃষ্টিপাত দরকার, 20 থেকে 75 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত। তারপর একটু প্লেন ল্যান্ড দরকার। মালভূমি সমভূমিতেই কিন্তু প্লেন ল্যান্ড রয়েছে। আমরা ভূপ্রকৃতিতে এই বিষয়গুলো জানতে পারবো। তো এই যে প্লেন ল্যান্ডে বিশাল তৃণভূমির বিস্তার এবং বৃষ্টিপাতের একটা নির্দিষ্ট বৃষ্টিপাতে তৃণভূমিগুলো গড়ে উঠেছে, সে সমস্ত জায়গাতেই গবাদি পশুপালন এই অঞ্চলটা দেখা যায়। এই গবাদি পশুপালনের ক্ষেত্রে যে সমস্ত এলাকাগুলোতে এই কৃষি অঞ্চলটা ডেভেলপ করেছে তারা আসলে মূলত তাদের অর্থনীতির চাকাটা একটা বিরাট অংশই এই এই পশুপালনের উপরে ডিপেন্ডেন্ট, যেহেতু তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করে। দেখো কোন কোন অঞ্চলে এই পশুপালনের বিস্তার রয়েছে। উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশীয় অঞ্চল। তোমরা বোধহয় প্রেরি অঞ্চল বলে একটা শব্দ আমার মনে হয় তোমরা পড়েছো। এই প্রেরি অঞ্চলটাই হচ্ছে উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশীয় অঞ্চলে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে উন্নত বাণিজ্যিক পশুচারণ ক্ষেত্র। তাহলে এই অঞ্চলটা মধ্য অক্ষাংশীয় এই অঞ্চলটা কোথায় রয়েছে? উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের কোথায়? পশ্চিমাংশে, কানাডা এবং উত্তর মেক্সিকোতে এই বিশাল তৃণভূমিটা গড়ে উঠেছে। এরপরে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ ব্রাজিল, পাতাগোনিয়া,
গুটিমেরা, ডেল ফিউগো প্রভৃতি অঞ্চলে দক্ষিণ আমেরিকার গবাদি পশুর পালন ক্ষেত্র রয়েছে। এই এলাকাগুলোতে যে তৃণভূমিটার বিস্তার হয়েছে সেই তৃণভূমিকে বলা হয় পম্পাস। আমরা দেখলাম যে উত্তর আমেরিকার তৃণভূমিকে কি বলা হয়, সেটা হচ্ছে প্রেরি অঞ্চল। দক্ষিণ আমেরিকারটাকে বলা হচ্ছে কি পম্পাস। এরপরে দেখো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়াতে তোমার কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া প্রভৃতি পশুপালন চারণ ক্ষেত্র রয়েছে। এবং অস্ট্রেলিয়ার কিন্তু যে ভেড়া পালন হয় সেই ভেড়ার তাদের উল রপ্তানি অর্ধেক অস্ট্রেলিয়া থেকে আসে। পৃথিবীর মোট উল রপ্তানির অর্ধেকই আসে অস্ট্রেলিয়া থেকে। আর নিউজিল্যান্ডের অর্থনীতির উন্নয়ন এবং প্রগতি পুরোটাই ডিপেন্ড করছে এই গবাদি পশুপালনের উপরে। তাদের দেশের মাথাপিছু দুটি গরু অথবা 10টি করে ভেড়া এমন একটা সংখ্যা রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে গবাদি পশুপালন এটাও আসলে অর্থনীতির একটা বিশাল অংশ হতে পারে। তো দেখো গ্রেট ব্রিটেন এছাড়াও গ্রেট ব্রিটেন আন্দিজ সমভূমি ও মালভূমিতে গবাদি পশুপালন ক্ষেত্র রয়েছে। এই ম্যাপটিতে আমি গবাদি পশুপালন যে ক্ষেত্রগুলো সেগুলো দেখানো আছে এবং কি কি অঞ্চল আমি বলেছিলাম সেই অঞ্চলগুলো তোমরা নিশ্চয়ই এখান থেকে আইডেন্টিফাই করতে পারছো। আমরা একবারে দেখে নিচ্ছি যে কোন কালার শেডটা দিয়ে এখানে গবাদি পশুচারণ ক্ষেত্র দেখানো হয়েছে। যথারীতি আমি সোর্সটাও দিয়ে দিয়েছি। আর এটাই হলো গবাদি পশুপালন ক্ষেত্রে আমার ছোট্ট করে একটু বক্তব্য। প্রতিটি আলোচনাতেই তোমরা বইয়ের ইনফরমেশনগুলো আরো অ্যাড করবে, বৈশিষ্ট্যগুলো, অঞ্চলগুলো আরো স্পেসিফিকভাবে বোঝার চেষ্টা করবে যে কোনটি কোথায় রয়েছে। এখানেও কিছু ছবি তোমাদের জন্য রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটাতে? মনে হচ্ছে না গাছগুলো কেটে দেওয়া হয়েছে, তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানেও আগুন জ্বলছে বনভূমির পাশে। মনে হচ্ছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে ক্ষেতের একটা অংশে আগুন জ্বালিয়ে দেওয়া আছে। তারপর পাহাড়ের ঢালে চেষ্টা করা হচ্ছে ভূমিটাকে কর্ষণ করে নেয়ার। মানুষগুলো কাজ করছে। এখানে দূর থেকে দেখানো হয়েছে যে একটা ভূমি পুরোটাতে আগুন টাগুন জ্বালিয়ে গাছ কেটে জায়গাটাকে ফেলে রাখা আছে। এই কাজগুলো পৃথিবীর বুকে একটা নির্দিষ্ট কারণে করা হয়ে থাকে, প্ল্যান ওয়াইজ। এই যে কাজটা করেছে এটা করেছে ভূমির আবর্তনের জন্য। একটা ভূমি যখন দীর্ঘদিন ইউজ করার পরে সেটির উর্বরতা কমতে থাকে তখনই তোমার এই ধরনের মুভমেন্ট মানুষ করে থাকে। সে নিজে মুভ করে না, সে জমিটাকে মুভ করায়। আমরা যাযাবরে দেখেছি কি যাযাবর জাতি এক স্থান থেকে আরেক স্থানে তার পশু টশু নিয়ে মুভ করছে। আর এই জায়গাটাতে তার কৃষি ব্যবস্থাটাকে সে চেঞ্জ করে, ভূমির জায়গাটা চেঞ্জ করে। এরা হচ্ছে স্থানান্তরিত কৃষি অর্থাৎ শিফটিং কাল্টিভেশনের সাথে যারা জড়িত তারা এই কাজগুলো করে থাকে। শিফটিং কাল্টিভেশনে তোমার এটাকে কিন্তু আবার ভ্রাম্যমাণ কৃষিও বলা যায়, যেহেতু তারা শিফট করছে, কোনো জায়গায় স্থায়ীভাবে থাকছে না। আর তাদের যে ভূমি যেহেতু তাদের মুভ করতে হচ্ছে, এক্ষেত্রে তাদের কৃষির একটা মূল যন্ত্র হচ্ছে খনন যন্ত্র, শাবল। বাংলার এই শাবল শব্দটা কিন্তু তোমরা খুব পরিচিত। এই যন্ত্রটা তাদের খুব কমন একটা যন্ত্র, কেননা তাদেরকে কি করতে হচ্ছে এক ভূমি থেকে আরেক ভূমিতে যেয়ে সেটাকে আবার সেট করে নিতে হচ্ছে তাদের নিজস্ব কাজের জন্য, কৃষি কাজের জন্য। তারপরে তোমরা দেখবে যে যেই জায়গাগুলোতে বৃষ্টিবহুল অরণ্য থাকবে সেই অঞ্চলে এই ধরনের কৃষি ডেভেলপ করেছে। আর এই কাজটা তারা করে থাকে জমির উর্বরতা ঠিক রাখার জন্য।
এই ধরনের বিশেষ বৈশিষ্ট্যগুলোই স্থানান্তরিত কৃষির ক্ষেত্রে দেখা যায়। এবার দেখি যে পৃথিবীর কোন কোন অঞ্চলে এই স্থানান্তরিত কৃষি রয়েছে। মধ্য আফ্রিকার ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্যভূমিতে দেখা যায়। মধ্য ও দক্ষিণ আমেরিকাতেও রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ধরনের কৃষি অঞ্চল রয়েছে। এবং এই যে তিনটে অঞ্চলের কথা বলা হলো, এসব অঞ্চলের যে দেশগুলোতে এক একটি দেশে এই শিফটিং কাল্টিভেশনকে এক এক নামে ডাকা হয়। সবার আগেই বলছি, বাংলাদেশ আর ভারতে বলা হয় জুম। এই জুম কথাটা বলার সাথে সাথে কিন্তু তোমরা বুঝে নিচ্ছ। কি মনে হয় শিক্ষার্থীরা, আমাদের দেশের কোথায় এই চাষটা হয়? পাহাড়ি এলাকাতে ঢালযুক্ত স্থানে এই জুম চাষ করা হয়ে থাকে। সেখানে কিন্তু আমরা জানি যে বৃষ্টিপাতের ধরনটা কেমন এবং সেখানে ভূমির ঢালটা কেমন এবং কি কারণে তারা কি করছে ৩-৪ বছর পর পর অথবা ২ বছর পর তারা একটা ভূমিতে একবার চাষ করে পরে ওই ভূমিটাকে ডেভেলপ করার জন্য, উর্বরতা ডেভেলপ করার জন্য আবার সেই জায়গাটাকে শিফট করে অন্য আরেকটা ভূমিতে চাষাবাদ শুরু করে। তারপরে দেখো ইন্দোনেশিয়াতে কি বলছে, লাডেং। লাডেং। ফিলিপাইন ও মধ্য আমেরিকাতে বলে মিলপাও। ভিয়েতনামে বলে রায়। ব্রাজিলের রোকা। মধ্য আফ্রিকাতে মসুট প্রভৃতি। এই যে দেখো, প্রতিটি দেশে এই স্থানান্তরিত কৃষির ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এবার দেখি পৃথিবীর কোথায় কোথায় স্থানান্তরিত কৃষির কর্মকাণ্ড রয়েছে, সেটি ম্যাপে দেখাবো। জিওগ্রাফিতে তো তোমরা জানো যে প্রতিটি জিনিসকে মানচিত্রের মাধ্যমে যখন আমরা উপস্থাপন করতে পারবো তখন আরেকটা দৃষ্টিভঙ্গির তৈরি হবে। এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো কিন্তু। বিষয়গত দৃষ্টিভঙ্গি, বস্তুগত দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলো এখন শুধু তোমরা অ্যাপ্লাই করে যাবে, যেহেতু তোমরা মাস্টার্সে পড়ো। সেটা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেললে হবে না। তাহলে দেখে নেই কোন কোন অঞ্চলে কি কালার দিয়ে দেখানো আছে। এই দেখো, ঠিক আছে? বাংলাদেশের খুব ছোট্ট একটা জায়গায় অল্প করে একটু দেখানো আছে। আর দক্ষিণ আমেরিকার, মধ্য আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার যে কালারগুলো আলাদা করে দিয়ে দেওয়া আছে। এই হলো তোমাদের শিফটিং কাল্টিভেশনের ছোট্ট করে আলোচনা। রুডিমেন্টারি টিলেজ, আদিম স্থানীয় কৃষি। এই কৃষির ক্ষেত্রে আসলে এটি আলাদা করে ওয়ার্ল্ডে বিচ্ছিন্নভাবে দেখানো না হলেও স্থানান্তরিত কৃষির সাথে যারা জড়িত তারা যদি কোনো একটি স্থানে মৃত্তিকা জলবায়ুর উপর ডিপেন্ড করে স্থায়ীভাবে কৃষিবাদ করতে থাকে। আমরা বলেছি যে শিফটিং কাল্টিভেশনের ক্ষেত্রে তারা মুভ করবে। কৃষকরা জমি থেকে একটা জমি থেকে আরেকটা জমিতে তারা কৃষিটাকে স্থানান্তরিত করছে। আর এখানে কি করছে, জমির উর্বরতা বাড়ানোর জন্য তারা স্থায়ীভাবে কিছু চাষাবাদ করছে, সার প্রয়োগ করছে না। যেমন কোকো, পাম অয়েল, রাবার এই জাতীয় গাছ লাগিয়ে জমির উর্বরতা বাড়ানোর চেষ্টা করছে। তাহলে মূলত আসলে শিফটিং কাল্টিভেশনেরই একটা গোষ্ঠী হচ্ছে এই আদিম স্থানীয় কৃষির সাথে জড়িত। ছবিতে আদিম স্থানীয় কৃষির ভূমি ব্যবহার ধরন কেমন দেখানো আছে। ছবিটা একটু ক্লিয়ার নিতে পারলে ভালো হতো, তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য। পরবর্তীতে যদি একটু ভালো ছবি অ্যাড করে দিতে পারি তো আমি এটাকে আপলোড করে দিব, আপগ্রেড করব। এই হচ্ছে তোমাদের আদিম স্থানীয় কৃষির ধরন। আমার আজকের আলোচনা শেষ হয়ে গেল। এখানে যথারীতি রেফারেন্সগুলো দেয়া আছে। পরবর্তী পার্টগুলো এনজয় করার আহ্বান জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।